আমরা এমন একটা সরকার চাই যে সরকারটা আসলে মানুষের কথা বলবে, সেটার জন্যই এত কিছু। যেই সরকার কিনা ভারতের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করবে এরকম সরকার তো আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস না। তার চাইতে আরো অনেক সম্মানিত মানুষও যদি সরকারের প্রধান হিসেবে বসেন, আমরা সেই সরকার দিয়ে আসলে কি করব? তো তাদেরকে বুঝতে হবে যে যত দ্রুত সম্ভব তাদেরকে সঠিক রাস্তায় আসতে হবে। সবাই আসলে একটা অদ্ভুত রকমের একটা জিনিস দেখা যাচ্ছে যে কেমন যেন আসল যে কথাটা, যে সত্য যে কথাটা, সেই কথাটা বলতে কোথায় যেন ভয় পাচ্ছে। কিভাবে ওবায়দুল কাদের এই গণহত্যার অন অফ দ্য মাস্টারমাইন্ড 3.5 মাস দেশে থেকে সামরিক বাহিনীর গাড়ি পুলিশি প্রটোকলে দেশ থেকে পালিয়ে গেল। মজার ব্যাপারটা হচ্ছে ওবায়দুল কাদের আমাদেরকে অবাক করতে কখনো ভুলেননি। তো উনি ছিলেন কোথায়? উনি ছিলেন বিএনপির এক নেতার বাসায় সিলেটে এবং কাজীর বাজার এলাকায়। গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকা সত্ত্বেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেশত্যাগ বিষয়ে আপনি কি বলছেন? খোঁজ করলে পাওয়া যাবে না। আমরা তো এমনও শুনেছি যেদিন পলক ধরা পড়লো এয়ারপোর্টে, সেখানে হাসান মাহমুদও ধরা পড়েছিল। হাসান মাহমুদ বেলজিয়ামে কেমনে গেল? তার কি পাখা আছে, উড়ে গেছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, বন্ধুগণ, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতামণ্ডলী, বর্তমান দেশের যে প্রেক্ষাপট এবং পরিস্থিতি সেটা মোটেও ভালো নেই। মনে হচ্ছে সব কিছু বিবেচনা করে যে অন্তর্বর্তীকালীন সরকার হয়তো ব্যর্থ হবে দেশ চালাতে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, ইউনূস সরকারের মধ্যে অনেক দালাল বসে গেছে, অনেক ভারতীয় এজেন্ট ঢুকে গেছে। সাংবাদিক ইলিয়াস এরকম একটা প্রতিবেদন প্রকাশের পর থেকে এখন সমালোচনার ঝড় বইছে। তার মাঝেই আবার শোনা গেল যে ওবায়দুল কাদের 96 দিন বাংলাদেশে থাকার পরে, 3 মাস বাংলাদেশে অবস্থান করার পরে সে গত সপ্তাহে বাংলাদেশ ছেড়েছে। তাহলে এতদিন কোথায় ছিল, কার ভাষায় ছিল, কে বা কাহারা ওবায়দুল কাদেরকে দেশ ছেড়ে পালাতে সহযোগিতা করলো, এই সমস্ত বিষয় নিয়ে নানা বিতর্কের মধ্যে রয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আইন উপদেষ্টাকে নিয়ে নানা ধরনের বিতর্ক, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাচ্ছে অনেকেই। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, সব মিলে যেন একটা ঘোলাটে অবস্থা তৈরি হয়ে গেছে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতামণ্ডলী, কি করবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস? ইতিমধ্যে ভিপি নুরুল হক নূরসহ ছাত্র সমন্বয়করা সকলেই কিন্তু ঘোষণা দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, চলুন কথা না বাড়িয়ে কঠিন হুঁশিয়ারি দিয়ে ভিপি নূর কি বলল। প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে ভিপি নুরুল হক নূরসহ আরও অনেকেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাও কিন্তু প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাও করবে বলে তারা জানিয়েছে। চলুন আমরা কয়েকটা প্রতিবেদন দেখে আসি, তারপরে কথা বলি। প্রায় এই সরকার গঠনের শুরু থেকেই অনুসন্ধান চলছে। যে বিষয়টা বলতে চাই প্রিয় দর্শক, আমরা একটা বিশাল যুদ্ধের মাঝখানেই আছি আসলে এখনো। যে বিষয়টা দেখা যাচ্ছে যে দেশের অধিকাংশ বললে ভুল হবে, আসলে প্রায় 99% সাংবাদিক থেকে শুরু করে দেশের রাজনীতিবিদ থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়ী, সবাই আসলে একটা অদ্ভুত রকমের একটা জিনিস দেখা যাচ্ছে যে কেমন যেন আসল যে কথাটা, যে সত্য যে কথাটা, সেই কথাটা বলতে কোথায় যেন ভয় পাচ্ছে। এমনকি বড় বড় রাজনৈতিক দলে যারা আছেন তারাও এই সরকারের কাছে জিম্মি হয়ে গিয়েছে। আপনাদেরকে আমি 2-3 দিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে খুব বেশি না, হয়তো মার্চ এপ্রিলের মধ্যেই দেখবেন যে বিএনপি এবং জামায়াত এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমে যেতে পারে। তো তাদেরকে বুঝতে হবে যে যত দ্রুত সম্ভব তাদেরকে সঠিক রাস্তায় আসতে হবে। আমরা এমন একটা সরকার চাই যে সরকারটা আসলে মানুষের কথা বলবে, সেটার জন্যই এত কিছু। যেই সরকার কিনা ভারতের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করবে এরকম সরকার তো আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস না। তার চাইতে আরো অনেক সম্মানিত মানুষও যদি সরকারের প্রধান হিসেবে বসেন, আমরা সেই সরকার দিয়ে আসলে কি করব? গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকা সত্ত্বেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেশত্যাগ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আমরা আদালতের দৃষ্টি আকর্ষণ করেছি যে ওবায়দুল কাদের 3 মাস দেশেই ছিলেন বলে আমাদের কাছে প্রমাণ আছে। গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকা সত্ত্বেও কেন তাকে গ্রেফতার করা হয়নি বা তিনি কিভাবে দেশের সীমান্ত অতিক্রম করলেন সে বিষয়ে আগামী 15 দিনের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যাখ্যা দিতে আদালত নির্দেশ দিয়েছেন। আর
আমরা ওদিকে কি দেখলাম, স্বরাষ্ট্র উপদেষ্টা এ নিয়ে বলেছেন উনি কিভাবে জানলেন, মানে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কথা বলছে যে 3 মাস লুকিয়েছিলেন। আমরা তো জানি না, আমরা যদি জানতাম তাহলে ধরে ফেলতাম, ওই খবর যদি আমাদের দিতেন লুকিয়ে আছে অবশ্যই ধরে ফেলতাম। আপনারা একটা উদাহরণ দেন যে কেউ লুকিয়ে আছে, আমরা জেনেও তাকে ধরিনি, আমরা কাউকে ছাড় দিচ্ছি না। ট্রাইব্যুনাল বলছে প্রমাণ আছে, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন জানতাম না। আপনি কি বলছেন, উনি কি এমন কোথাও লুকিয়েছিলেন যেখানে লুকানোর কথা বলেছিলেন কাদের সাহেব এবং সেখানে গিয়ে আসলে ধরতে পারেননি? মানে আপনাদের কোনো লিডারের বাসায় ওবায়দুল কাদের সাহেব তো প্রায় লুকিয়েছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেটা বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটা যে সরকারি হোক না কেন সবসময় এই ধরনের কথাই বলে। আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আগামী স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ধরনের কথাই বলবে। আমাদেরকে ধৈর্য দিলে আমরা নিয়ে ঢুকাইতাম, তো মানুষের তার কোনো কাজ নাই, তাদেরকে উপকার করবে, বেতন নিবে তারা, আমি ধরে দেবো তারে না। যাক ইয়ার কি ফাজলামের একটা সীমা আছে ভাই, যাক এগুলো হতে থাকবে, এটা নিয়ে কোনো টেনশন করেন না। বিষয়টা হলো কি, উনি ছিলেন দেশে, সবাই বলতেছে। কোথায় ছিলেন? সিলেটের একটা বাসায় ছিলেন। কোথায় ছিলেন? খোঁজ করলেই পাওয়া যাবে, খোঁজ করলে পাওয়া যাবে না। আমরা তো এমনও শুনেছি যেদিন পলক ধরা পড়লো এয়ারপোর্টে, সেখানে হাসান মাহমুদও ধরা পড়েছিল। হাসান মাহমুদ বেলজিয়ামে কেমনে গেল? তার কি পাখা আছে? উড়ে গেছে ভাই, কেমনি করে গেল? কোনো না কোনো বর্ডার যেতে পার হয়েছে, এয়ারপোর্টে ধরা পড়ছে হাসান মাহমুদ এবং পলক চলে গেছে জেলে, হাসান মাহমুদ চলে গেছে বেলজিয়াম, একই দল করতো। তাহলে কি বলবেন আপনি এটাকে? তো এই ধরনের ঘটনা ঘটতেছে, এবং কেন ঘটবে না, ঘটাটাই স্বাভাবিক। কারণ যে লোকটা ইমিগ্রেশনে আছে, যে লোকটা তাকে পার করে দিয়েছে, সে তো তাদেরই নিয়োগকৃত লোক, তার নুন খাইছে, তার গুণ খাবে না? তার গুণ খাইছে, তার এতদিনের কৃতজ্ঞতার সে প্রতিদান দিছে, এটা অস্বাভাবিক কিছু না। এটা নিয়ে আমি অবাক হচ্ছি না। আমি অবাক হচ্ছি এই ধরনের ঘটার পর যখন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয় আমরা জানতাম না, আমি এটা নিয়ে অবাক হচ্ছি। এবং যারা পাঠিয়ে যারা তাদেরকে যাওয়ার সুযোগ করে দিয়েছে, তাদের বিরুদ্ধে এরা যে কখনো অ্যাকশন এখনো নেয় নেই এবং আগামীতে নেবে না, আপনার শিওর থাকে নেবে না, তারা যে আগামীতে নেবে না, আমি এই জন্য অবাক হচ্ছি যে এদের হাতে তো আমরা আমাদের সমস্ত নিরাপত্তা দায়িত্ব তুলে দিয়েছি। এই লোকগুলির যে দায়িত্ববোধ, তার যে পরিচয় ওনারা প্রতিক্ষণে প্রতিটা উচ্চারিত বাক্যে দিচ্ছেন, তাতে আমি আতঙ্কিত হচ্ছি, আর কিছু না ভাই। তো এখন এই জিনিসগুলো হচ্ছে, এখনো অনেকে আছে দেশে, অনেকে যাচ্ছে। ওবায়দুল কাদের কি, সে কি দৌড়ে 100 মিটার ধরে ফার্স্ট হওয়ার মতো লোক নাকি রে ভাই? সে তো ভালো মতো হাঁটতেই পারে না। তাকে নিয়ে যেতে গেলে আশেপাশে সবাই দেখবে যে লোকটা যাচ্ছে আস্তে আস্তে, এবং সে যেখানে যদি 10টা শব্দ উচ্চারণ করে, তাহলে যে কোনো রিক্সারও তাকে চিনবে যে এই কথা তো ওবায়দুল কাদের ছাড়া কেউ বলতে পারে না। তো এই লোককে না আটকানোর কি আছে? জি, প্রতিদিন যার কথা শুনে আমাদের এক ধরনের অভ্যস্ততা তৈরি হয়েছে, আমাদের কানও অভ্যস্ত হয়ে গিয়েছে প্রতিদিন তার কথা শুনতে শুনতে। কারণ হচ্ছে আমার কাছে একটি তথ্য এসছে, আমি যতখানি সম্ভব এটা ভেরিফাই করেছি। আপনাদের যত তথ্য সূত্র আছে আপনারা ভেরিফাই করবেন। সেটা হচ্ছে ওবায়দুল কাদের উনি বাংলাদেশেই ছিলেন প্রায় 90 দিন। ছিলেন কোথায়? গত একদিন আগে আপনারা দেখেছেন যে বিভিন্ন সংবাদ মাধ্যমে এসছে যে ওবায়দুল কাদের বাংলাদেশেই ছিলেন এবং এরপরে উনি বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গেছেন। কথা হচ্ছে মিডিয়া কি জানে না বা সরকার কি জানে না যে সরকারকে নির্দেশনা দিয়েছে আদালত যে বের করতে উনি এতদিন কোথায় ছিলেন? আসলে জানে, সবই সরকার জানে, কিন্তু সরকার এম্বারাসড জানাতে সবাইকে, সরকার এম্বারাসড। যাই হোক, যে সূত্র থেকে আমি জেনেছি, সূত্রটা অত্যন্ত রিলায়েবল, সূত্রটা বলা যাবে না অবভিয়াসলি। সূত্রটা আমি লেটস পুট ইট দিস ওয়ে, আওয়ামী লীগের ভেতর থেকেও জেনেছি, বিএনপির ভেতর থেকেও জেনেছি। মোটামুটি রিলায়েবল সোর্স, বেশ রিলায়েবল সোর্স। আজ হোক কাল হোক সত্য বেরিয়ে আসবে আশা করি, এবং আপনারাও দেখবেন। তবে তথ্যটা ভুল হলে আমি খুব অবাক হব, তথ্যটা ভুল হলে আমি খুবই অবাক হব। ওবায়দুল কাদের বলেছিলেন পালাবো না, প্রয়োজনে মির্জা ফখরুলের বাসায় গিয়ে উঠবো। মজার ব্যাপারটা হচ্ছে ওবায়দুল কাদের আমাদেরকে অবাক করতে কখনো বলেননি। তো উনি ছিলেন কোথায়? উনি ছিলেন বিএনপির এক নেতার বাসায় সিলেটে, এবং কাজীর বাজার এলাকায়।
বিএনপির এক সময়ের সিলেট 1 আসনে এমপি নির্বাচনে অংশ নেয়া, ডক্টর মুবিনের সাথে উনি লড়াই করেছিলেন। যাই হোক, সেই নেতাকে খন্দকার মুক্তাদির, বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা খন্দকার মুক্তাদিদের বাসায় উনি ছিলেন। খন্দকার মুক্তাদিদের একটি বাগান বাড়িও আছে, সেই বাগান বাড়িতে উনি খুব আরামে আয়েশেই ছিলেন, তাই ওনাকে কেউ খুঁজে পায়নি। তারপর উনি কান্দিরপাড় এলাকা হয়ে, আসাম হয়ে উনি ওদিক দিয়ে ভারত চলে গেছেন। বুঝলেন কেন এই জিনিসটি এখনো সরকার বলছে না উনি কোথায় ছিলেন? সরকার জানে, বলছেন নিশ্চিত উনি বাংলাদেশে ছিলেন 90 দিন, কিন্তু বলছে না কেন? বলছে না এই জন্য যে বিএনপি এম্বারাসড আপনাদেরকে তথ্য দিতে। মিডিয়া যারা যারা তারা এম্বারাসড। যাই বললাম, আপনারা তথ্য সূত্র খোঁজেন। 15 দিনের সময় দিয়েছে সরকার, 1-2 দিন চলে গেছে। আমি আপনাদেরকে আগেই বলে দিলাম, আমার কাছে যে তথ্য আছে, খন্দকার মুক্তাদিরের বাসায় ছিলেন যিনি বিএনপি নেতা, এমপি নির্বাচন করেছিলেন 2014-তে। এখন কেন খন্দকার মুক্তাদির ওনাকে থাকতে দিয়েছিলেন? কারণ খন্দকার মুক্তাদির উনি গ্রেফতার হয়েছিলেন মিছিল থেকে, এবং সেই সময় ওবায়দুল কাদের সাহেব ওনাকে ছেড়ে দিয়েছিলেন। ওই ঋণ শোধ করলেন খন্দকার মুক্তাদির। বিএনপি এখন কি বলবে? এম্বারেসিং, তাই না? পালাবো না, মির্জা ফখরুলের বাসায় না গেলেও বিএনপি নেতার বাসাতেই উনি ছিলেন। নির্বাচনে মাননীয় প্রধান উপদেষ্টা মোটামুটি একটা স্পষ্ট ধারণা দিয়েছেন, কিন্তু বিএনপির পক্ষ থেকে আপনি জানেন যে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যে 4-6 মাসের বেশি সংস্কারে লাগার কথা না এখন থেকে। এই যে কালক্ষেপণ বা দীর্ঘ সময়, 1.5 বছরের যে একটা সময়সীমা, এটি আসলে গণহত্যার বিচারের পরে নির্বাচন হবে নাকি নতুন কারোর জন্য আমরা অপেক্ষা করছি, সেরকম একটা পরিবেশ প্রতিদ্বন্দ্বিতামূলক করার জন্য চেষ্টা করছি? বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে আগামী নির্বাচন অনেক কঠিন হবে, সেই কঠিন প্রতিদ্বন্দ্বী বা কারা? আসলে রাজনৈতিক গতি প্রবাহ কোন দিকে যাচ্ছে? এখানে আমাদের বিশেষ করে এই ছাত্র নেতৃবৃন্দের মধ্যে যে তাদের যে একটা প্ল্যাটফর্ম নাগরিক কমিটি, সেখানকার কয়েকজন লিডার বলছিল যে বোধহয় আপনার গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা কোনো নির্বাচন চাই না, নির্বাচন হতে দেব না। যারা চায় তারা জাতির শত্রু, এরকম একটা। হ্যাঁ, এটা সঠিক শব্দ এবং বাক্যচয়ন না, এটা তাদের ম্যাচুরিটির অভাব, দূরদর্শিতার অভাব। কারণ আমাদের দেশে বিচারের হতে জায়গা জমির মামলা 40-45 বছর পর্যন্ত কোর্টে ঝুলে, তাহলে আপনি 40-45 বছর নির্বাচন ঝুলিয়ে রাখবেন? হ্যাঁ, এটা যৌক্তিক ডিমান্ড যে গণহত্যার বিচার আমরা চাই, অন্তত মেজর ক্রাইমগুলোর বা বিগ ক্রিমিনালগুলোকে আমরা বিচারের মুখোমুখি করতে চাই। ওয়ান অফ দ্য বিগ ক্রিমিনাল এই কিলিং এর মাস্টারমাইন্ড শেখ হাসিনা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে তাদের সাথে কূটনৈতিক তৎপরতা চালানো যায় যে তোমরা যদি আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাও, হাসিনাকে ফেরত দাও। হাসিনা বাংলাদেশের একটা গণধিকৃত মহিলা, ইতিহাসের জঘন্য স্বৈরাচার, তাকে যদি তোমরা প্রোটেক্ট করো তাহলে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে তাকে প্রোটেক্ট করবে। সো চয়েস ইজ ইয়োর্স, তুমি এই ফ্যাসিস্ট হাসিনার বন্ধুত্ব নিবা না বাংলাদেশের জনগণের বন্ধুত্ব নিবা। ভারতের সাথে এভাবে বার্গেনিং করা যায়, যার ফলে শেখ হাসিনা কিংবা ওবায়দুল কাদের দেশে থেকে আপনার এই 4 মাসে পালিয়ে গেল। এবং আমরা যতদূর পত্রিকায় দেখতে পেলাম, আর্মির গাড়ি, পুলিশের গাড়ি প্রোটেকশন দিয়ে তাকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে। আমি পরিষ্কার বলছি, স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই কজ ফাইন্ড আউট করে জাতির সামনে বলে দিতে হবে কোন কোন কালপ্রিটরা ওবায়দুল কাদেরকে, আরাফাতকে, আপনার হাসান মাহমুদকে ঢাকা থেকে যেতে সহযোগিতা করছে। সেটা যদি সেনাপ্রধানও জড়িত থাকে তাকেও বিচারের মুখোমুখি করতে হবে। পুলিশ প্রধান যেই থাকুক না কেন, সেনাপ্রধানকে আমরা বলছি যে উনি একটা ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠেছেন, ইতিবাচক রোল প্লে করেছেন, যে গণ অভ্যুত্থানে জনগণের পাশে থেকেছেন। কিন্তু অবশ্যই সেনাপ্রধানকেও এর জন্য জবাবদিহি করতে হবে। ক্যান্টনমেন্টে কোন 650 ব্যক্তি ছিল, কাদেরকে তারা প্রোটেকশন দিয়েছে, তারা এখন কোথায়? তারা তো মাঝখানে বলেছিল যে সরকার যদি চায় তাদের বিষয়ে তারা তথ্য দেবে। আমরা জানতে চাই এখন তারা কোথায় আছে এবং কোন 6 শতাধিক মানুষ ক্যান্টনমেন্টে ছিল। তো সেই ক্ষেত্রে আপনি যেটা বলছিলেন যে গণহত্যার বিচারটা হতে হবে, এবং আমি মনে করি পলিটিক্যালি কিংবা বিএনপি তো একটা বড় দল, তাদের রাষ্ট্র পরিচালনা একাধিকবারে অভিজ্ঞতা আছে, অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছে, কাজে তাদের নিশ্চয়ই একটা দূরদর্শিতা, বোঝাপড়া আছে। সেটার সাথে আমি বিতর্কে যে আমি তাদের ওই অবস্থানকে ডিনাই করতে পারবো না, তারা ষড়যন্ত্র কিংবা অনেক বিষয় আশঙ্কা করে, সেটার পেছনে অনেকগুলো যৌক্তিক কারণও রয়েছে। কিন্তু আমাদের স্বাভাবিক কনসার্ন থেকে আমরা যেটা মনে করি, গণহত্যার বিচারটা বিএনপির এটার দায় নেওয়া উচিত না।
এই গভর্নমেন্টের আমলে যতখানি শেষ করা যায় পুরোটা কিন্তু শেষ হবে না, যেটা আমাদের এই ছাত্র নেতৃবৃন্দ বলেছিল, এবং যারা এর আগে নির্বাচন যাবে তারা জাতীয় শত্রু, এই ধরনের শব্দ বাক্যগুলোই কিন্তু রাজনৈতিক বৈপরীত্য তৈরি করে ফেলছে। কাজেই এটা বোধহয় আপনার সঠিক নেই। এবং আজকে আমরা যেটা দেখলাম সিটি কর্পোরেশন পৌরসভার কাউন্সিলরদের অনুষ্ঠানে গিয়ে পরে আমাদের ছাত্রদের প্ল্যাটফর্ম নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ যেভাবে বলেছে যে সিটি কর্পোরেশন এবং পৌর কাউন্সিলররা নতুন দল আসতেছে, সেই দলকে সমর্থন করে তাদের বিষয়টা বিবেচনা করবে, তাহলে স্বাভাবিকভাবেই বিএনপির মতো একটা আপকামিং পাওয়ার পার্টি যারা জানে যে নির্বাচন দিলে অনেকখানি জনসমর্থন নিয়ে চলে আসতে পারবে, তারা দেখবে যে তাহলে আপনি সরকারের থেকে পার্টি বানাইবেন, ওই কাউন্সিলর মেয়রদেরকে বরখাস্ত করে আপনি সমাবেশ করে তাদের সমর্থন চাইবেন, এই তো বিএনপি সহ্য করবে না বা সাপোর্ট করবে না। যার ফলে আমি যেটা মনে করি শুরুর দিকে কিন্তু বিএনপিও বারবার বলছিল যে একটা যৌক্তিক সময় পর্যন্ত সরকার থাকবে, সংস্কার করবে, একটা নির্বাচন আয়োজন করবে। বিএনপি কিন্তু টাইমের বিষয়ে বেশি আমি মনে করি বার দেয় নাই বা টাইম নিয়ে বেশি চাপাচাপি করে নেই। কিন্তু এখন কেন বিএনপি হ্রাস করছে, কেন বিএনপি ষড়যন্ত্র দেখছে, কেন বিএনপির সাথে সরকারের একটা সন্দেহ সংশয়ের সম্পর্ক তৈরি, যেটা সরকারকে খুঁজে বের করতে হবে। এবং আমি মনে করি এই সন্দেহ সংশয় বা দূরত্বটা শুধুমাত্র বিএনপির না, এই সরকারের সুবিধা নিয়ে যারা চুপচাপ আছে তারা ব্যতীত যারা যৌক্তিকভাবে চিন্তা করে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে ভাবে তারা সবাই কিন্তু উদ্বিগ্ন। যেটা আমাদের ব্যবসায়ী বলেছে যে গার্মেন্টস রুগ্ন হয়ে যাচ্ছে, গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, কেন আপনি 4 মাসেও এই সমস্ত আন্দোলনগুলো থামাতে পারতেছেন না? কেন এখনো আজকে মাদ্রাসার এই যে তাবলিগ জামাতের 2 গ্রুপের এই সংঘর্ষের এই প্রাণহানির চিত্র দেখতে হলো? এর আগে যে ছাত্ররা এই গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা বিজয় আমাদেরকে এনে দিয়েছে, সেই ছাত্ররা ঘোষণা দিয়ে এক কলেজের ছাত্ররা আরেক কলেজে মারামারি করতে যাচ্ছে। আমাদের গোয়েন্দা সংস্থা পুলিশ বাহিনী কি করছে? চট্টগ্রামে আমাদের একজন আইনজীবীকে আপনার হত্যার মধ্যে দিয়ে একটা সাম্প্রদায়িক দাঙ্গার পরিস্থিতি এখানে তৈরি করার চেষ্টা করা হয়েছিল। আমাদের গোয়েন্দা সংস্থা আইন শৃঙ্খলা বাহিনী কি করেছিল? এই যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে নির্যাতন হচ্ছে, গণহত্যা চালানো হচ্ছে, তাদের জায়গা জমি দখল করানো হচ্ছে, এই অভিযোগ তুলে সমস্ত ইন্ডিয়ান মিডিয়া, বাংলা, ইংরেজি, হিন্দি এবং তাদের সমস্ত ওয়েস্টার্ন মিডিয়াগুলো, ইভেন ব্রিটিশ পার্লামেন্টে এটা নিয়ে সেমিনার হচ্ছে। আপনার এই আমেরিকান যে আপনার প্রেস উইংয়ের যে ম্যাথিউ মিলার যে ব্রিফ করে প্রত্যেকদিন সেখানে বিভ্রান্তিকর প্রশ্ন ছড়া হচ্ছে, এইগুলোর জবাব এই সরকারের পক্ষ থেকে কতটুকু আপনি দেখেছেন? তাহলে এই বিষয়গুলোর মেকানিজমে সরকার কি করছে? সরকার একটা জাতীয় সংলাপ করেছিল, রাজনৈতিক দলগুলো ওই যে বলেছি না খেয়েও বলছে যে না খাইছি, মানে সরকার পাত্তা দিচ্ছে না খুব একটা, রাজনৈতিক দলকে মূল্যায়ন করছে না, কোনো মতামত দিচ্ছে না, কোনো সিদ্ধান্ত গ্রহণে। এই যে পুরো উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে তাদের এটা যেমন খুশি তেমন সাজো একটা উপদেষ্টা পরিষদ গঠন করেছে, কোনো রাজনৈতিক দলের মতামত দেয়নি। তারপরেও কিন্তু তারা সরকারের ডাকে যাচ্ছে, সহযোগিতা করার কথা বলছে। কিন্তু সরকার যদি ভাবে যে না রাজনৈতিক দলগুলো একেবারে তারা বাধ্য হয়েছে, আমরা যাই বলবো ইয়েস নো বলবো, কতদিন যাবেন আপনারা? না আর এভাবে তো যাবে না। যেমন ধরেন প্রধান উপদেষ্টা বিজয় দিবসের, আমি যেটা বলছি উনি সুন্দর কথা বলেন, আমরা পছন্দ করি, কিন্তু রাজনৈতিক বিষয় তো রাজনৈতিকভাবে আপনাকে ডিল করতে হবে। ওইটা ওয়াজ মাহফিলের মতো আপনি গায়ে হাত দিয়ে পুষে দোয়া করে দিলে তো হবে না। যে আমরা বলছিলাম যে এটা জাতীয় সংকট, এটা জাতীয় সরকার ছাড়া, রাজনৈতিক ঐক্যমতের সরকার ছাড়া আপনারা পারবেন না। তো ইউনূস স্যার কিন্তু শেষ পর্যন্ত বলেছে ওই যে সংস্কার করার জন্য তারা জাতীয় ঐক্যমতের কমিশন করবে, যেই কমিশনের চেয়ার হবেন প্রধান উপদেষ্টা, যে কমিশনের সদস্য হবেন আলী রিয়াজ সহ অন্যান্য আপনার কমিটির প্রধানরা। তো তাহলে আপনার এই সংস্কারের জন্য একটা জাতীয় ঐক্যমত প্রয়োজন। তাহলে আপনি শুরুর দিকে কেন জাতীয় ঐক্যমতের সরকার গঠন করলেন না? কেন আপনি শুধুমাত্র কিছু সুশীল সমাজ কিংবা কিছু এনজিও সংশ্লিষ্ট ব্যক্তি কিংবা 2-4 জন ছাত্রদেরকে নিয়ে আপনি এই সরকার গঠন করতে গেলেন? কেন আন্দোলনকারী স্টেক হোল্ডার হিসেবে মেজর পলিটিক্যাল পার্টিগুলোর ওপিনিয়ন এবং তাদের প্রতিনিধিত্ব নিলেন না? সরি টু সে, এখানে যদি ধরেন আজকে বিএনপির সরাসরি আপনার সরকার পরিচালনাকারী দল 2 থেকে 3 জন ব্যক্তি থাকতেন, এখানে জামাত থেকে 2-1 জন লোক থাকতেন, অন্যান্য পার্টিগুলো থেকে 2 লোক থাকতেন। এখানে ধরেন আপনি তরুণদের কথা বলছেন, এখানে আন্দালিব রহমান পার্থ কিংবা জুনায়েদ সাকির মতো ইয়ং এই সমস্ত লোকজনকে নিত, বিএনপিরও ট্রাস্ট তৈরি হতো, কারণ এরা তো বিএনপির বন্ধু বা সহযোগী হিসেবে রাজপথে পরিচিত। তখন এই গভর্নমেন্টটা কিভাবে ফাংশনিং করতে হতো আপনি চিন্তা করেন। এখন যাদেরকে নিয়েছেন অনেকে তো লড়েও না, চড়েও না। আমাদের উইথ ডিউ রেসপেক্ট, অনেকে বয়সের ভারে, তাদের ওষুধ, শারীরিক অসুস্থতা, তারা এখন মিনিস্ট্রি চালানোর মতো জায়গায় নাই। তো তাহলে এই রকমের পরিস্থিতিতে আপনি কেন এই গভর্নমেন্ট করলেন? ভারতের গণমাধ্যমের কথা, সেখানে যেভাবে প্রচার প্রপাগান্ডা চলছে বাংলাদেশের বিরুদ্ধে, তারই একটা ইফেক্ট আমরা কি, আপনি জানেন যে একজন উপদেষ্টার একটি ফেসবুক স্ট্যাটাস আছে, সেটি দিয়ে আসলে আমরা সেই উস্কানিতে আরোটা কিছুটা এগিয়ে দিলাম কিনা, বা সেই উস্কানিতে পা দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হলো কিনা? এটা আমাদের একজন উপদেষ্টা, যদিও আমার চেয়ে একাডেমিক্যালি তারা সিনিয়র জুনিয়র, আমার একসাথে রাজনৈতিক সহকর্মী, কিন্তু এখন তো তারা আমার চেয়ে বড় জায়গায় বসে আছে। গভর্নমেন্টের তার বক্তব্য নেই, গভর্নমেন্টের বক্তব্য, তার স্ট্যাটাস ব্যক্তি স্ট্যাটাস না। সো সে যে স্ট্যাটাসটা দিয়েছেন, যেটা নিয়ে কিন্তু ওই ম্যাথিউ মিলারের কাছে কোশ্চেন উঠেছে, সেটা আমেরিকা একইভাবে দেখে। এবং এইটা আমি মনে করি যে এই মুহূর্তে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের যে টানপূরণ, এর মধ্যে এই ধরনের কথাবার্তা সরকারের জায়গা থেকে
না বলাটাই উত্তম ছিল, কারণ এটা প্রকারান্তেই একটা উস্কানিও বটে। আপনার এখন আমাদের বর্তমান পরিস্থিতিতে দেশের মধ্যেই যে জাতীয় ঐক্যটা তৈরি হয়েছিল 5ই অগস্টকে কেন্দ্র করে, সেখানেই ডিভিশন হচ্ছে। আমরা এই মুহূর্তে যদি ভারতের মতো একটা শক্তি, যে যারা বাংলাদেশে 72-এর পর থেকে এই দেশে নিয়ন্ত্রণ করার জন্য এই দেশে ফুটপাতের হকার থেকে শুরু করে মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং সচিবালয়ের সচিব সব জায়গায় যারা তাদের এজেন্ট ঢুকিয়ে রেখেছে, বিকজ বাংলাদেশকে প্রয়োজন তাদের সিকিউরিটি, জাতীয় স্বার্থ বিভিন্ন ক্ষেত্রে। ভারতে কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে ভারতীয় ডিপ স্টেট বা এজেন্সিগুলো যতটা না সক্রিয়, বাংলাদেশে কি হচ্ছে সেটা তার চেয়ে বেশি সক্রিয়। এই গভর্নমেন্টের সাথে এমনিতেই তো সরকারের কিংবা বিশেষ করে এই পরিস্থিতির সম্পর্কটা খুব ফ্রেন্ডলি না, সেখানে বাংলাদেশের দিক থেকে একটা পজিটিভ অ্যাপ্রোচ থাকা দরকার, ভারতের দিক থেকে একটা পজিটিভ অ্যাপ্রোচ, সম্পর্কটাকে স্বাভাবিক করা। সেখানে সরকারই যদি উত্তেজিত করে ফেলে সেটা কোনোভাবেই কাম্য নয়। এবং এখন যেটা বলছি যে ভারতের এই যে বাংলাদেশ নিয়ে যে কালেকটিভ অপপ্রচার বা প্রোপাগান্ডা, যেটা ডালি ভাই বলছিলেন যে আগে শাসকদের পলিসি শোষণের নীতি থাকলেও ভারতীয় জনগণের, বাংলাদেশের জনগণের প্রতি একটা সিম্পাথি বা বন্ধুত্বপূর্ণ পরিবেশ, যেহেতু সাংস্কৃতিক, জীবন আচরণ বিভিন্ন ক্ষেত্রে আমরা এক, বিশেষ করে চিকিৎসা ফ্রিজ এবং এটা দু দেশের অন্যরকম একটা যোগাযোগ ব্যবস্থা, সেখানে আপনার এই ঘটনা কিন্তু ভারতের জনগণকেও বাংলাদেশের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেছে, যে না বাংলাদেশ হিন্দুদেরকে টর্চার করছে, নির্যাতন করছে, নিপীড়ন করছে, এই ন্যারেটিভটা তারা ওখানে প্রতিষ্ঠিত করে ফেলছে, যার ফলে ভারতের জনগণ আগে বাংলাদেশের জনগণের প্রতি যে তাদের অনুভূতিটা সেটা কিন্তু চেঞ্জ হয়েছে। এটা মোদির সরকারের সফলতা, যে বাংলাদেশের বিরুদ্ধে তারা হিন্দুত্ববাদী ট্রাম্প কার্ড খেলে ভারতের জনগণকে ঐক্যবদ্ধ করতে পেরেছেন, এবং সেটা ইম্প্যাক্টটা ওয়ার্ল্ড ওয়াইড যে ভারতীয় ডায়াসপোরা কমিউনিটি তাদের মাধ্যমেও ছড়িয়ে পড়ছে। তো এই মুহূর্তে এটা আমাদের জন্য ম্যাচুরড কাজ হয় না। এবং আপনারা যেটা বলছিলেন, যে আমরা যেটা বলছিলাম যে এখন দেশের যে পরিস্থিতি, আওয়ামী লীগ একেবারেই এটা ঠিক যে আপনার ঠুনকো কোনো রাজনৈতিক দল না। শেখ হাসিনা পালিয়ে গেলেও কয়েক লক্ষ ডেডিকেটেড নেতাকর্মী এখন আওয়ামী লীগের দেশে আছে, যে যারা যদি সুযোগ পায় তারা ঝড়ঝাপটা তৈরি করবে। এখন পর্যন্ত তাদের মধ্যে তো গ্রেপ্তার করতে পারে না। আমি যেটা বলছি, টপ আওয়ামী লীগের 100 নেতাকর্মীকে গ্রেপ্তার করছে, 50 জন এমপি গ্রেপ্তার হয় নাই তো। প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট থেকে বলেছেন যে 77 জন 77 কারা গ্রেপ্তার হয়েছে। এই লাস্ট পার্লামেন্টে যারা ছিল সেই 350 এমপির মধ্যে 77 জন গ্রেপ্তার হয়েছে, হয় নাই। উল্লেখযোগ্য কেউ গ্রেপ্তার নেই, সবাই সেফ এক্সিট নিয়ে দেশের বাইরে চলে গেছে। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে তাদের কাছে যে পয়সা রয়েছে, এই যে 17 বছর যে পয়সা বানিয়েছেন বাংলাদেশে, এখন কিন্তু সোসাইটিকে আমরা সেই জায়গায় দিতে পারি নাই যে মানুষ আপনার বিবেক দিয়ে কাজ করবে। 2-1 হাজার করে টাকা দিলে মানুষ আপনার সব ভুলে যাবে, এই ঘটনা অনেক ক্ষেত্রে ভুলে যাবে। এখন আমরা একটা বয়ান, এই গণহত্যার, এই আওয়ামী লীগের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, এইটারও যে একটা কালচারাল বয়ান, এইটার যে একটা রাজনৈতিক ন্যারেটিভ, সেটাও কিন্তু আমরা তৈরি করতে পারছি না। আমরা অলরেডি বিভাজনের মধ্যে লিপ্ত হয়ে গেছি। কাজে এখন আমরা যে দাবিটা জানিয়ে আসছিলাম যে আওয়ামী লীগকে আইনগতভাবে নিষিদ্ধ করা, সেটিও কিন্তু হয় নাই। এখন বাংলাদেশের এই বুর্জোয়া স্টাইলের রাজনীতিতে যেটা দেখা গেছে, ধরেন বিএনপির মতো বড় দল, তারা যদি নেক্সট 5 ইয়ার ক্ষমতায় থাকেও তাদের যে কাঠামো, তাদের যে স্ট্রাকচার, কতটুকু তাদের নেতাকর্মীকে কন্ট্রোলে রাখতে পারবে তারা জানে না। আওয়ামী লীগ কাম ব্যাক করবে উইদিন 5 ইয়ার্স যদি এই রাজনৈতিক পরিস্থিতিতে আপনার বিএনপির পাশাপাশি আরো একটা ফোর্স যদি সেভাবে গড়ে না উঠে। এখন কিন্তু সেটা কিন্তু ওইভাবে গড়ে উঠছে না। তো আওয়ামী লীগকেও যদি নিষিদ্ধ না করে তাহলে ওইটা আওয়ামী লীগ ওই ভ্যাকুমটা নেবে। বিএনপি দেখেন, বিএনপির চেয়ারম্যান পর্যন্ত এখন বলা লাগতেছে, সে বলতেছে আমার কিছু কিছু সহকর্মীরা মনে করছেন আমরা ক্ষমতা চলে আসছি। প্রকৃত অর্থে আমরা ক্ষমতা আসি নাই, আসতে পারবো কিনা সেটাও জানি না, জনগণ যদি চায় তবে আসবো। কিন্তু এটা ঠিক বিএনপির টপ লেভেলের নেতারা যেভাবে নেতাকর্মীদেরকে সহনশীল করা, জনসম্পৃক্ত বা জনগণের বিরুদ্ধে যায় এমন কাজ না করার জন্য বারণ করতেছে, কিন্তু 17 বছর একটা বড় দল তো ক্ষমতার বাইরে ছিল, নিয়ন্ত্রণ করতে পারছে না। তো কাজে এই জন্য এই বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ যদি এরপরে সুযোগ পায় ভয়ঙ্কর রূপে ফিরে আসবে, তারা ভয়ঙ্কর রূপে, কিন্তু সেই আওয়ামী লীগের বিষয়ে আমরা কোনো পদক্ষেপ দেখতেছি না। তাহলে এই যে এতগুলো মানুষ জীবন দিল, রক্ত দিল, প্রাণ দিল, আবার কি 5 বছর পর আবার আমরা সেই লড়াইটা করব? এই রাজনৈতিক বন্দোবস্ত, এই পরিবর্তন, এই বিষয়ে সরকারের কোনো ভাবনা নেই। যে আওয়ামী লীগের নেতারা এখনো ফাঁসিতে ঝুলছে না কেন? কিভাবে ওবায়দুল কাদের এই গণহত্যার অন অফ দ্য মাস্টারমাইন্ড 3.5 মাস দেশে থেকে সামরিক বাহিনীর গাড়ি, পুলিশি প্রটোকলের দেশ থেকে পালিয়ে গেল? পরিষ্কার কথাই আমরা বলি যে এটা মনে করেন আমাদের কথা না, এটা এই গণ অভ্যুত্থানের নেতৃত্বের কথা, গণ অভ্যুত্থানের অংশীজনদের কথা, যে গণহত্যাকারী ফ্যাসিস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগ গণতান্ত্রিক বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ রাখে না। প্রধান উপদেষ্টাও তার ভাষণে বলেছিল। মাঝখানে একটা মিস ইন্টারপ্রিটেশন হয়েছিল যে বিএনপির একটা বক্তব্যকে নিয়ে, যে এমনভাবে বক্তব্য আসছিল, বিএনপি পার্টিগতভাবে বলেছিল হয়তো যে বিএনপি পার্টিগতভাবে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে না, কিংবা আমিও ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারি না, আপনিও পারেন না। কিন্তু এই গণ অভ্যুত্থানে গোটা জাতি যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল, সেই জাতির যে স্পিরিট, সেখানে কিন্তু তারা পরিষ্কারভাবেই বলছে যে এই ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর
পরিবর্তন এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের আলোকেই আগামীর বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ সেটি কি বলতে চাইছেন যে আসলে জনগণের পালস বুঝেই আপনারা সেই কথাটি বলছেন যে জনগণই চাইছে না আওয়ামী লীগ নির্বাচন? জনগণ, আমরা রাজনৈতিক দলের স্বাভাবিকভাবে আমরা তো সমস্ত জনগণের প্রতিনিধিত্ব করি না, একটা প্রশ্নের প্রতিনিধিত্ব করি। আওয়ামী লীগ যখন কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করেছে তখন কিন্তু সব রাজনৈতিক দল সেটার বিপক্ষে ছিল, এখন কেন তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার সময় পড়ছে? আওয়ামী লীগ কোন প্রক্রিয়া কখন নিষিদ্ধ করেছিল? এই গণ অভ্যুত্থানের এই গণ আন্দোলনে দেখাতে চেয়েছিল তারা বিদেশিদেরকে যে এখানে দেখো এই আন্দোলন চালাচ্ছে মৌলবাদীরা, জামাত, শিবির, বিএনপি, সন্ত্রাসীরা, এবং যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের আপনার বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে তারা বলেছে যে আওয়ামী লীগ তার প্রতিপক্ষকে সন্ত্রাসী হিসেবে তুলে ধরেছে, গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামকে সন্ত্রাসী কার্যক্রম হিসেবে তুলে ধরেছে, যেটা তারা বলেছিল। তো এই আন্দোলন বিএনপি জামাত করছে, এই ভায়োলেন্স বিএনপি জামাত করছে। এমনকি আমরাও এই যে 19 জুলাই রাতে গ্রেপ্তার হয়েছিলাম, আমাদের কিন্তু টর্চার করে এই স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করেছিল যে আমার সাথে বিএনপি চেয়ারম্যানের মিটিং হয়েছে নাশকতা করার জন্য, জামাতের আমিরের মিটিং হয়েছে এবং ওরা ফান্ড করেছে, আমি আমাদের এই ছাত্র নেতৃবৃন্দ সহ এই প্লটগুলো করেছিলাম। না, মিটিং অবশ্যই হয়েছিল, কিন্তু মিটিং করা হয়েছিল দেশের মানুষকে মুক্ত করার জন্য, দেশকে এই ফ্যাসিবাদ থেকে মুক্ত করার জন্য, কিভাবে এই জনগণের পাশে দাঁড়ানো যায় সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি, যার ফলেই তো আজকের এই পরিবর্তনটা সম্ভব হয়েছে। সুতরাং এটা তো যৌক্তিক ছিল, কিন্তু সেখানে আমাদের সাথে যে অমানবিক আচরণ করেছে, যে নির্দয় নিষ্ঠুর নির্মম অত্যাচার করেছে, সেটা একটা বিচার হওয়া উচিত। সেখানে আমরা বলছি যে আওয়ামী লীগের রাজনীতিতে সুযোগ দেখেন। বদিউল আলম মজুমদার অ্যাজ এ সিভিল সোসাইটির একজন সম্মানিত ব্যক্তি হিসেবে উনি হয়তো ওনার কাছে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছে, প্রথম কথা উনি কোনো রাজনৈতিক দল কিংবা আন্দোলনকারী নেতৃত্বে বড় কোনো স্টেক হোল্ডার রিপ্রেজেন্টেশন করে না, সে সিভিল সোসাইটির একটা সম্মানিত ব্যক্তি, দেশের বিভিন্ন কার্যক্রমের সাথে আমি যেটা বলছি, হ্যাঁ, দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি, যার কারণে ওনাকে কিছু দায়িত্ব দিয়েছে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে নির্বাচন বিষয়ে মতামত গ্যাদার করার জন্য। সেখানে সাংবাদিকরা ওনাকে জিজ্ঞেস করেছে, তাই সেই জায়গাতে উনি বলেছে হ্যাঁ, বর্তমান যে আইন, সেই আইনে নাই যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এটা তো বর্তমান আইনে নাই, কিন্তু আইন তো হতে পারে, কিংবা আদালতে তো এই গণহত্যার বিচার চলছে, এখান থেকে তো রায় আসতে পারে, কিংবা এই যে বিশেষ আপনার ক্ষমতা আইন সহ বাংলাদেশের সন্ত্রাস বিরোধী আইন, অনেক আইন আছে, এখন এই গণহত্যার বিচার চলছে। এই বিচারের যদি দৃশ্যমান, যেমন গুম কমিশন সরাসরি গুমে ভারত এবং শেখ হাসিনা সম্পৃক্ততা পেয়েছে, তার মানে একটা সরকার প্রধান এবং পার্শ্ববর্তী দেশের সহায়তায় গুম করা হচ্ছে, এবং এই ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য এই সাম্প্রতিক গণহত্যায় শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয়েছে, ষষ্ঠ মন্ত্রী আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে। আমি বলছি এই ডকুমেন্টসগুলো যখন আসতেছে, এর ভিত্তিতে তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায়। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে আপনারা জানাবেন আপনারা আসলে কি বলতে চান, কি বলবেন, আসলে বলারই বা কি রয়েছে এখানে। ওবায়দুল কাদের কিভাবে পালায়, ওবায়দুল কাদের কিভাবে পালিয়ে গেল, কেনই বা একের পর এক এরকম বিতর্কের মধ্যে আসতে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে? সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা, আপনারা জানাবেন আপনাদের অপিনিয়ন, আপনারা কি বলবেন। কি বলবো বুঝে আসছে না আমার, আমি হতভম্ব হয়ে গেছি। যতই যেন সময় যাচ্ছে, যতই দিন অতিবাহিত হচ্ছে, ততই যেন চমকে যাচ্ছি, আতঙ্কে থাকছি যে এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে আর কাকে দায়িত্ব দিবেন, আর কাকে বিশ্বাস করবেন আপনারা? সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা, আপনারা আপনাদের মতামত কমেন্ট করবেন, আপনারা কি বলতে চান। আমি আর বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শেষ করতে চাই এখানে এ পর্যন্তই। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে থাকবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।